সুপ্রিয় শ্রোতা, আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন একটি গল্পের লেখক কমল কুমার মজুমদার। গল্পে যাওয়ার আগে কমল কুমার মজুমদার সম্পর্কে সামান্য একটু পরিচয় দিচ্ছি। কমল কুমার মজুমদার বাংলা কথা সাহিত্যের একজন নক্ষত্র উজ্জ্বল লেখকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। কিন্তু এই জ্যোতির্ময় লেখক সাধারণ পাঠক বা অনেক লেখকের কাছেও অপরিচিত। তিনি সম্পূর্ণ স্বতন্ত্র এবং কেবল অগ্রসর পাঠকের ও লেখকের কাছে তিনি পরিচিত। কল্লোল, কালিকলম বা পরিচয় পত্রিকা থেকে উদ্ভূত লেখককুলের সমসাময়িক লেখক তিনি। লেখালেখি শুরু থেকে স্বতন্ত্র সত্তার পরিচয়ে তিনি শীর্ষে এবং ব্যতিক্রম অবস্থানে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছেন। বাংলা সাহিত্য যতদিন থাকবে তিনিও ততদিন থাকবেন। বিভিন্ন পত্রিকায় তার লেখা ছাপা হলেও আত্মপরিচয় ও বিকাশের চারণভূমি লিটল ম্যাগ। কমল কুমারের বিষয়বস্তু নির্বাচন, ভাষা ও বাক্য গঠন রীতি, শব্দের ব্যবহারের কারণে তিনি সম্পূর্ণ ব্যতিক্রম। তার ভাষা অত্যন্ত জটিল, কঠিন ও দুর্ভেদ্য। সাধারণ পাঠকের তার ভাষা ধারণ করা কিছুটা অসম্ভব। তার লেখা মাটি ঘেঁষা, তার সাহিত্য পাঠে জীবনের স্পন্দন অনুভব করা যায়। মতিলাল পাদ্রী, কয়েদখানা, লাল জুতো, তাহাদের কথা তার শ্রেষ্ঠ গল্প এবং এগুলো চিরকাল যে কোনো ভাষাভাষীর কাছে অমূল্য সম্পদ। তিনি উপন্যাস লিখেছেন 60টি, তন্মধ্যে অন্তর্জলি যাত্রা, গোলাপ সুন্দরী, সুহাসিনীর পমেটম সবচেয়ে বেশি পাঠক নন্দিত। তিনি 1914 সালে 16 নভেম্বর জন্মগ্রহণ করেন এবং 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আজকে আমরা এই মহান লেখকের লাল জুতো গল্পটি এখানে উপস্থাপন করতে যাচ্ছি। গৌরীর সঙ্গে ঝগড়া হওয়ার দরুন কিছু ভালো লাগছিল না। মনটা বড্ড খারাপ। নীতিশ ভাবতেই পারছে না দোষটা সত্যি কার। অহরহ মনে হচ্ছে আমার কি দোষ? জীবনে অমন মেয়ের সঙ্গে সে কখনোই কথা বলবে না। দক্ষিণ দিককার বারান্দা দিয়ে যতবার যায় ততবারই দেখে গৌরী পর্দা সরিয়ে এদিক পানে চেয়ে আছে। ওকে দেখলেই পলকে পর্দা ফেলে দেয়। এ চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্যে মনটা সদা চঞ্চল হয়ে রয়েছে। কি করে, কোথায় বা যায়? কোনো কাজেই মন টিকছে না। অবশেষে বিকেলবেলা মনে পড়ল জুতো জোড়া নেহায়েত অসম্মানজনক হয়ে পড়েছে। অনেক অনুনয় বিনয় করে ঠাকুরমার কাছে ব্যাপারটা বলতে টাকা পাওয়া গেল। নিজের জিনিস নিজে কেনার মতো স্বাধীনতা বোধ হয় আর কিছুতেই নেই, অথচ মুশকিলও আছে যথেষ্ট। যদিও সরকার মশাইয়ের গ্রাম্য পছন্দের আওতায় নিজের একটা স্বাধীন পছন্দ গড়ে উঠেছিল, কিন্তু তাকে বিশ্বাস নেই। কি জানি যদি ভুল হয়, যদি দিদিরা বলে ও মা এই তোর পছন্দ, সিদ্ধান্ত যদি হয় তার মন্দ কি বাপু বেশ হয়েছে, ঘষে মেজে অনেক দিন পায়ে দিতে পারবে ক্ষণ। এর চাইতে গরু শ্লেষ আর কি হতে পারে? 7-5 ভাবতে ভাবতে নীতিশ রাস্তা দিয়ে চলেছে। ছোট দোকানে যে তার পছন্দসই জুতো পাওয়া যেতে পারে না এ ধারণা তার বদ্ধমূল, তাই বেছে বেছে একটা বড় দোকানে গিয়ে উঠল। জুতোওয়ালা এমন করে কথা বলে যে তার উপর কথা বলা চলে না। মনে হয় যেন কথাগুলো নীতিশের। যে জুতো জোড়া পছন্দ হলো সেটা সোয়েড আর প্যাটেন্ট লেদারের কম্বিনেশন। ক্লাসের ছেলেরা হিংসে করে মারিয়ে দিতে পারে। গৌরীর মনে হতে পারে কেন ছেলে হয়ে জন্মালুম না। দাম 6 টাকা, ঠিক 5 টাকাই তার কাছে আছে। দর কষাকষি করতে লজ্জা হয়। পছন্দ হয়নি বলে অন্য দোকানে যাবে তারও জো নেই, কারণ শুধু তার জন্যে কতগুলো বাক্স নামিয়ে দেখিয়েছে। আজকাল তো সব কিছুই সস্তা, কিছু কম বললে দেয় না। ইচ্ছে আছে কিছু পয়সা যদি সম্ভব হয় তো বাঁচিয়ে একখানা মোটা খাতা কিনবে। গৌরীর হাতের লেখা ভালো, ভাব হলে তার উপর সে মুক্তুর মতো অক্ষরে বসিয়ে দেবে নীতিশ ঘোষ, 2nd ক্লাস, একাডেমি। লজ্জা কাটিয়ে বলে ফেললে 4.5 হয় না?
জুতোলা বললে, আপনার পায়ে চমৎকার মানিয়েছে, একবার আয়নায় দেখুন না। দরাদরি আমরা করি না। নীতিশ পিছনে ফিরে আয়নার দিকে যেতে গিয়ে দেখে নিকটে এক ভদ্রলোক বসে আছেন, যার বয়স সে আন্দাজ ঠিক করতে পারে না, তবে তার দাদার মতো হবে, যাকে আমরা বলবো 28 হতে 30-এর মধ্যে। তার হাতে ছোট্ট ছোট্ট দুটি জুতো, কোমল লাল চামড়ার। দেখে ভারী লাগলো জুতোজোড়া সেই নরম কমল পায়ের, যে পা দুখানি আদর করে স্নেহ ভরে বুকে নেওয়া যায়, সে চরণ পবিত্র, সুকোমল, নিষ্কলুষ। সহসা যেমন দুর্বার দক্ষিণ হাওয়া আসে, তেমনি এলো অজানা মধুর আনন্দ সেই কিশোর নীতিশের বুকের মধ্যে। ছোট লাল জুতো দেখলে ওর যেন বিপুল আনন্দ হতে পারে, একথা ওর জানা ছিল না। জানতে পেরে আরও খুশি হলো, খুশিতে প্রাণ ছেয়ে গেল। ইচ্ছে হলো জুতো জোড়া হাতে করতে, ইচ্ছে হলো হাত বোলাতে। কোনো রকমে সে লজ্জা ভেঙে বললে, মশাই দেখি ওই নরম জুতো। কমাসের ছেলের জন্য চান? ভীষণ সমস্যা, কমাসের ছেলের জন্য চাইবে বললে 6-7, না 8-10 মাসের আন্দাজ। একটি ছোট্ট বাক্স, তার মধ্যে ঘুমন্ত দুটি জুতো, কি মধুর। নীতিশের চোখের সামনে সুন্দর দুটি মঙ্গল চরণ ভেসে উঠল। মনে হলো ওই পা দুটো তার অনেক দিনের চেনা, অনেক স্বপ্নমাখা আনন্দ দিয়ে গড়া। হাসি চাপতে পারলে না, হাসি যেন ছুটে আসছে, না হেসে থাকতে পারল না। মনে করতে লাগলো, কার পায়ের মতো, কার পা, কিছুই মনে আসছে না। টুটুল? না, টুটুল তো বেশ বড়। ইচ্ছে হলো জুতো জোড়া কিনে ফেলে। জিজ্ঞেস করলো ওর দাম। 1 টাকা। নিজের টাকা দিয়ে কিনতে ইচ্ছে হলো, কিন্তু সাহস হলো না। কিন্তু উদ্বৃত্ত টাকাও যে তার কাছে এখন নেই। হয়তো কিছু সস্তায় হতে পারে। কি করা যায়, কি হবে কিনে? বলে বিদায় দেওয়া যায় না? যাক, টাকা পেলে কেনা যাবে। নিজের জুতো কেনাও হলো না, দরে পোষালো না বলে। যখন সে উঠতে যাচ্ছে, তখন তার মনে হলো পিছন থেকে জুতো জোড়া তাকে টানছে, বিপুল তার টান, যেন ডাকছে, কি মোহিনী শক্তি। একবার মনে হলো কিনে ফেলে, কি আর বলবে, বড়জোর বকবে, তবু সাহস হলো না। চিরকাল সে ছোট ছেলে দেখতে পারে না, ছোট ছেলে তার 2 চক্ষের বিষ। ভেবেই পেত না টুটুলকে কি করে বাড়ির লোকে সহ্য করে, কি করে লোকে ছোট ছেলেকে কোলে নেয়। নিজের এই স্বভাবের কথা ভেবে লজ্জা হলো, তবু ভালো লাগছিল। যতবার ভুলবার চেষ্টা করে, ততবার ভেসে আসে সেই লাল জুতো, মধুর কল্পনা। পরিপূর্ণ দৃষ্টিতে সেই লাল জুতোর পানে দেখে সে আস্তে আস্তে দোকান থেকে বার হয়ে এলো। রাস্তা দিয়ে যেতে যেতে কত অসম্ভব কল্পনায় না তার মনে জাগছিল। তার মনে তখন পিতা হবার দুর্বার বাসনা। গৌরীর সঙ্গে যদি বিয়ে হয় তাহলে? বেশি ছেলে মেয়ে সে পছন্দ করে না। একটি মেয়ে সুন্দর, ফুটফুটে দেখতে, কচি কচি হাত পা। মনের মধ্যে অনুভব করল যেন একটা কচি গন্ধও পেল। গৌরী সন্ধেবেলা প্রায় অন্ধকার বারান্দায় বসে রূপোর ঝিনুকে করে তাকে দুধ খাওয়াবে। ঝিনুকটা রূপোর বাটিতে বাজিয়ে বাজিয়ে বলবে, আয় চাঁদ, আয় চাঁদ। কি মধুর। আকাশে তখন দেখা দেবে একটি তারা, আমার বাবা বলে ডাকবে। শুনতে পেল ছোট্ট দুটি বাহু মেলে আধো আধো গদগদভাবে ডাকছে, বাবা। হাতে দুটো সোনার বালা দেখতে যেন পেল। গৌরী তাকে পিছন থেকে ধরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে শিশু টাল সামলাতে পারছে না, উল্লাসে হাতে হাত ঠেকছে, হাসি উচ্ছল মুখ। আমি হাত দুটো ধরে বলবো, চলি চলি পা পা টলি টলি যায়, গরবিনী আরে আরে হেসে হেসে চায়। কি নাম হবে? গৌরী নামটা পৃথিবীর মধ্যে নীতিশের কাছে মিষ্টি, কিন্তু ও নামটা রাখবার উপায় নেই। লক্ষ লক্ষ নাম মনে করতে করতে সহসা নিজের লজ্জা করতে লাগলো। ছি ছি, সে কি যা তা ভাবছে। কিন্তু আবার সেই বাহু মেলে কে যেন ডাকলো, বাবা। না ছেলে মেয়ে, বিশ্রী শুধু এই হুজুর দিয়ে প্রমাণ করতে হলো যে যদি টোটলের মতো মধ্যরাতে চিৎকার করে কেঁদে ওঠে, উফ কি জ্বালাতন। যে জুতো দেখে ওর মন চঞ্চল হয়ে উঠেছিল,
ইচ্ছে হচ্ছিল সেই লাল জুতো জোড়ার কথা সকলকে বলে, কিন্তু সংকোচও আছে যথেষ্ট। পাছে গৌরীকে নিয়ে যা কল্পনা করেছে তা প্রকাশ হয়ে পড়ে। যদি প্রকাশ হবার কোনো সম্ভাবনা ছিল না, তবু মনে হচ্ছিল হয়তো প্রকাশ হয়ে যেতে পারে। একই তো গৌরী এলে ঠাকমা থেকে আরম্ভ করে বাড়ির সকলে ঠাট্টা করে। ঠাট্টা করার কারণও আছে। একদা স্নানের পর তাড়াতাড়ি করে নীতিশ ভাত খেতে গেছে। ঠাকুমা বললেন, নীতিশ, তোর পিঠময় যে জল, ভালো করে গাটাও মুছছিসনি। পাশেই গৌরী দাঁড়িয়েছিল। সে অমনি আঁচল দিয়ে গাটা মুছিয়ে দিলে পরম স্নেহে। অবশ্য নীতিশ তখন ভীষণ চটেছিল। এরকম আরও অনেক ব্যাপার ঘটেছিল যাতে করে বাড়ির মেয়েদের ধারণা নীতিশের পাশে গৌরীকে বেশ মানায়, বিয়ে হলে ওরা সুখী হবে, এবং তাই নিয়ে ওরা ঠাট্টাও করেন। কি করে আর কাউকে না পেয়ে নীতিশ তার বড় বৌদিকে বললে, জানো বড় বৌদি, আজ যা একজোড়া জুতো দেখে এলুম, ছোট্ট জুতো, টুটুলের পায়ে বোধহয় হবে, কি নরম। তোমায় কি বলবো, দাম মাত্র 1 টাকা। অবশ্য নীতিশের ভীষণ আপত্তি ছিল টুটুলের নাম করে অমন সুমধুর ভাবনাটিকে মুক্তি দেওয়ায়, কিন্তু বাধ্য হয়ে দিতে হলো। বৌদি বললেন, বেশ, কাল আমি টাকা দেবক্ষণ, তুমি এনে দিও। মনটা ভয়ানক ক্ষুণ্ণ হলো। কি জানি সত্যি যদি আনতে হয়, শেষে কিনা টুটুলের পায়ে ওই জুতো জোড়া দেখতে হবে। তবে আশা ছিল এইটুকু যে বৌদি বলার পরই সব কথা ভুলে যান। নীতিশ পড়ার ঘরে গিয়ে বসল। পড়ায় আজ তার কিছুতেই মন বসছিল না। সর্বদা ওই চিন্তা। তার কল্পনা অনুযায়ী একটি শিশুর মুখ দেখতে ভয়ানক ইচ্ছে হলো। এই বই সেই বই ঘাঁটে, কোথাও পায় না। যে শিশুকে সে ভেবেছে তার ছবি নেই। কোথায় কোথায়? হঠাৎ পাশের ঘর থেকে গৌরীর গলা পাওয়া গেল। অস্বাভাবিক কণ্ঠে সে কথা বলছে। প্রতিবার ঝগড়ার পর নীতিশ এই ব্যাপারটাকে লক্ষ্য করেছে। গৌরীকে সে বুঝতে পারে না। হয়তো গৌরী আসতে পারে, এই ভেবে সে বইয়ের দিকে চেয়ে বসে রইল। উদ্দাম দুর্বার বাতাসে ত্রাসে কেঁপে ওঠে যেমন দরজা জানালা। গৌরী প্রবেশ করতেই পড়ার ঘরখানা তেমনি কেঁপে উঠল। হাসতে হাসতে ওর কাঁধের উপর হাত দিয়ে বললে, লক্ষ্মীটি, আমার উপর রাগ করেছ? কথাটা কানে পৌঁছতেই রাগ কোথায় চলে গেল? রাগের কারণ আছে। গৌরী 4th ক্লাসে উঠে ভেবেছে যে সে একটা মস্ত কিছু হয়ে পড়েছে। অঙ্ক কি মানুষের ভুল হয় না? হলি বা তাতে কি? প্রথমবার নয় পারিনি, দ্বিতীয়বার সে তো রাইট করেছে। না পারার দরুন গৌরী এমনভাবে হাসতে লাগলো এবং এমন মন্ত্র উচ্চারণ করলো যে অতি বড় শান্ত ভদ্রলোকেরও ধৈর্যচ্যুতি ঘটে। নীতিশের কথা তো বাদই দেওয়া যাক। নীতিশের রাগ পড়েছিল, কিন্তু সে মুখ তুলে চাইতে পারছিল না। সেই কল্পনা তার মনের মধ্যে ঘটছিল। রাগ করেছ? আচ্ছা, আর বলবো না, কখনো বলবো না। বাবা বলিহারি রাগ তোমার। কই, আমি তো তোমার উপর রাগ করিনি। মানে? আমি কি তোমায় কিছু বলেছি যে রাগ করবে? গৌরীর এইসব কথাগুলো শুনলে ভারী রাগ ধরে, কিছু বলাও যায় না। চুপ করে বসে আছে যে। এই অঙ্কটা একটু বুঝিয়ে দাও না ভাই। অঙ্ক টঙ্ক হবে না। লক্ষ্মীটি, তোমার দুটি পায়ে পড়ি। এতক্ষণ বাদে ওর দিকে নীতিশ চাইল। ওর দিকে বিস্ময়ের অবধি রইল না। সেই শিশুর মুখ, যাকে সে দেখেছিল নিজের ভিতরে, অবিকল গৌরীর মতোই ফর্সা, ওই রকম সুন্দর চঞ্চল কালো চোখ। কি দেখছো? লজ্জা পেয়ে ওর অঙ্কটা করে দিলে। তারপর নানা গল্পের পর লাল জুতো জোড়ার কথা ওকে বললে। বলে, কি চমৎকার, মনে হয় তোমার সত্যি যেন ছোট্ট ছোট্ট দুটি পা। ছোট্ট দুটি চরণ কল্পনা করে গৌরীর বুক অজানা আনন্দে দুলে উঠল, যে আনন্দ দেখা দিয়েছিল নীতিশের মনে। গৌরী বলল, আচ্ছা, কাল আমি তোমায় পয়সা দেব। আমার টিফিনের পয়সা জমানো আছে, কেমন? নীতিশ ভদ্রতার খাতিরে বললে, তোমার পয়সা আমি নেব কেন? কথাটা গৌরীর প্রাণে বাজল। সে অঙ্কের খাতাটা নিয়ে বিলম্বিত গতিতে চলে গেল। নীতিশ অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। দিন 2 গেল পয়সা সংগ্রহে। এই 2 দিনের মধ্যে গৌরী এ বাড়ি আর আসেনি। ঠাকুমা জিজ্ঞেস করলেন, নীতিশ,
গৌরী আসে না কেন রে? আমি কি জানি? কথাটা ঘর থেকে শুনেই গৌরী তৎক্ষণাৎ গিয়ে জানালার পর্দা সরিয়ে দাঁড়ালো। ঠাকুমা বললেন, আসো না কেন? জ্বর। জ্বর কথাটা নীতিশকে মোটেই বিচলিত করল না। ও জানে ও একটা ফাঁকি ছাড়া আর কিছু নয়। টাকাটা নিয়ে বেরিয়ে পড়ল জুতো জোড়া আনতে। রাস্তা থেকে টাকাটা ভাঙিয়ে নিলে, কারণ হারিয়ে যাওয়ার অসম্ভব নয়। প্রতি মুড়ে মুড়ে গুনে দেখতে লাগলো পয়সা ঠিক আছে কিনা। জুতোর দোকানে ঢুকিয়ে বললে, দিন তো মশাই সেই লাল জুতো, সেই যে সেদিন দেখে গিয়েছিলাম। দোকানদার একজোর দেখালে। ও বললে, না না, এটা নয়, দেখুন তো ওই সেলফে। পাওয়া গেল সেই স্বপ্নময় জুতো। কী জানি কেন আরও ভালো লাগলো। ওর মধ্যে কী যেন লুকিয়ে আছে। চিত্তের মধ্যে একটা হিংস্র আনন্দ দেখা দিল। দর নিয়ে গল বাঁধল না। একটি টাকা দিয়ে জুতো জোড়া নিলে। জুতোওয়ালা বললে, আবার আসবেন। মনে হলো বোধহয় ঠকিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে অনেকবার ইচ্ছে হলো বাক্সটা খুলে দেখে, কিন্তু পারল না। একবার মনে হলো, এ দিয়ে কী হবে, কার জন্যই বা কিনল? সে কি পাগল? মিথ্যে মিথ্যে টাকা তো নষ্ট হলো। ভিতর হতে কে যেন উত্তর দিল, কেন, টুটুলের পায়ে যদি হয়? টুটুলের কথা মনে হতেই একটু ভয় হলো। যদি তার পায়ে সত্যি হয় তাহলে তো হয়েছে। আবার প্রশ্ন, কিন্তু কার জন্য সে কিনেছে? বেশ ভালো লাগলো বলে কিনেছি। ভালো লাগে বলে তো মানুষ অনেক কিছুই করে, বাজি পোড়ায়, গঙ্গায় গহনা ফেলে। এ তবু একজোড়া জুতো পাওয়া গেল তো, বাজে খরচ হয়নি। বেশ করেছে, 100 বার কিনবে। সহসা জিহ্বায় দাঁতের চাপ লাগতেই মনে পড়ল, কেউ যদি এমন করে তাহলে জিভ কাটে। কে মনে করতে পারে? গৌরী। আজ গৌরীকে ডেকে দেখতে হবে। বাড়িতে পৌঁছে সকলকে মূল্যবান জিনিসটা দেখাতে ইচ্ছে করছিল, কিন্তু সাহস হলো না। যদি ঠাট্টা করে? প্রথমত সে নিজেই ঠিক করতে পারছে না কার জন্য কিনলো, কেন কিনলো। টুটুল বারান্দায় তখন খেলা করছিল। তার পায়ের মাপটা নিয়ে জুতোটা মেপে দেখল টুটুলির পা কিঞ্চিত বড়, কিন্তু ওর মনে হলো অসম্ভব বড়। শঙ্কিত চিত্তে ঠাকুরমার কাছে গিয়ে বললে, তোমাদের সেই লাল জুতোর কথা বলছিলাম, এই দেখো। ভাড়ার ঘরে হাসি উচ্ছ্বলিত। ঠাকুরমা বললে, ওমা, কোথা যাব? ছেলে না হতেই জুতো হই হই পড়ে গেল। নীতিশের মুখ লজ্জে লাল হয়ে উঠল। বললে, আমি টুটুলের জন্য এনেছিলাম। কে শুনে তার কথা? বুঝতে না পেরে পড়ার ঘরে গিয়ে আলোটা জেলে বসল। সামনে জুতো জোড়া। প্রাণ ভরে দেখতে লাগলো। এ দেখা যেন নিজেকে দেখা। ভাবলে, গৌরীকে কি করে ডাকা যায়? গৌরী গোলমাল শুনে জানালায় এসে দাঁড়িয়ে দেখছিল। ব্যাপারটা কি সে বুঝতে পারেনি। মনে হচ্ছিল নীতিশ একবার ডাকে না। সহসা চিরপরিচিত ইশারায় না থাকতে পেরে নেমে এলো। আসতেই নীতিশ বললে, তোমায় একটা জিনিস দেখাবো, দাঁড়াও। গৌরী উদ্গ্রীব হয়ে ওর দিকে চাইল। নীতিশের শার্ট বোতামহীন দেখে বললে, তোমার গলায় বোতাম নেই, দেব? দাও। গৌরীর চুড়িতে সেফটি পিন ছিল না, শুধু একটি ছিল ব্লাউজে বোতামের পরিবর্তে। না ভেবেই সেটা দিয়ে বুঝলো ব্লাউজ খোলা। বললে, দাও ওটা, তোমায় একটা এনে দিচ্ছি। থাক। থাক কেন? এনে দিই না, কাতর কণ্ঠে বললে। থাক বলে হাসি মুখে সে জুতোর বাক্সটা খুলে গৌরীর মুখের দিকে তাকিয়ে দেখলে তার মুখ আনন্দে উৎফুল্ল। সুনিবিড় প্রেমে কালো চোখ দুটি স্বপ্নময় হয়ে এলো। গৌরী জুতো জোড়া দেখে কেঁপে উঠল। তার দেহে বসন্ত মধুর শিহরণ খেলে গেল। মনে হলো এ যেন তারই শিশুর জুতো। অস্পষ্টভাবে বললে, আহ। তার দেহ আনন্দে শিথিল হয়ে আসছিল, যেন কোনো রমণীর সুখ অনুভব করে আবার বললে, আহ। সব কিছু যেন আজ পূর্ণ হলো। নিজেদের কল্পনায় সেই সুন্দর ছিল, যেন তাকেই রূপ দেওয়ার জন্য আজ দুজনে আবদ্ধ হলো। নীতিশ বিস্ময়ে ভরে দেখে ভাবছিল, একই পাশের বাড়িতে তখন সেতারে চলছিল তিলক কামদের জোর। তারই ঘন ঝঙ্কার ভেসে আসছিল। ওই সঙ্গীত এবং ওই জীবনের মহাসঙ্গীত তাদের দুজনকে আড়াল করে রাখল।
হিংস্র বাস্তবের রাজ্য থেকে। যে কথা অগোচরে অন্তরের মধ্যে ছিল, সে আজ দুলে দুলিয়ে উতলে উঠল বহু জনমের সঞ্চিত মাতৃস্নেহ, মাতৃত্ব। দেখতে পেল সুন্দর অনাগত শিশু, যে ছিল তার কল্পনায়, অঙ্গটি তার মাতৃস্নেহের মাধুর্য দিয়ে গড়া, যাকে দেখতে অবিকল নীতিশের মতো। তার আত্মা যেন শিশুর তনুতে তনু নিল। ইচ্ছে করল বুকে জড়িয়ে ধরে আদর করে, বুকে জড়িয়ে ধরে বেদনা মাখা গভীর দীর্ঘশ্বাস ছাড়তে। জুতো দুটি আস্তে আস্তে হাত বুলোতে বুলোতে সহসা গভীরভাবে চেপে ধরল। তারপর বুকের মধ্যে নিয়ে যত জোরে পারে তত জোরে চেপে সুগভীর নিঃশ্বাস নিলে মনে হলো যেন তার স্বাদ মিটেছে। ভগ্নস্বরে কণ্ঠ থেকে বেরিয়ে এলো আহ! আনন্দে বিস্ফারিত আখি যুগল। নিজেকে যেন অনুভব করলে আজ শান্ত হলো তার লক্ষ বাসনা, লক্ষ বেদনা, লক্ষ স্বপ্ন মূর্তি পেল। বিশ্বগত অপূর্ণতা তারা এই তরুণ বয়সে উপলব্ধি করলে পূর্ণতার সম্ভাবনায় দুজনেই মহা আনন্দে মদে মত্ত হয়ে উঠল। গৌরীর হৃদয়ের ভিতর দিয়ে এই লাল জুতো পরে নীতিশ টলমল করে চলল, আর গৌরী চলতে শুরু করলে নীতিশের হৃদয়ের মধ্যে দিয়ে পথ করে। আচম্বিতে সশব্দে জুতোজোড়াকে চুম্বন করলে। তারপর নীতিশের দিকে চেয়ে ঈষৎ লজ্জায় রক্তিম হয়ে উঠে জিজ্ঞেস করল, কার জন্য গো? মৃদু হেসে বললে, তোমার জন্যে। বারে, তুমি যেন কি! অতটুকু জুতো আমার পায়ে কখনো হয়? কার লক্ষ্মীটি বলো না। তোমার বুঝি? ধ্যাৎ, আমার হতে যাবে কেন? বুড়ো কুসকে বললে, তবে কার? চোখের তারা নেচে উঠল। তোমার পুতুলের। ও মা, তা হতে যাবে কেন? তুমি এনেছ নিশ্চয়ই তোমার ছেলের। আচ্ছা বেশ, দুজনের। হা! অসভ্য বলে গ্রীবাটা পাশের দিকে ফিরিয়ে নিজের মধুর লজ্জাটা অনুভব করলে। লাল জুতোজোড়া তখনও তার কোলে যেন মাতৃমূর্তি।